আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের জুমার নামাজে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সম্মানিত ইমাম সাহেব সহ আমাদের এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি আল্লাহর নির্দেশে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে ঘরে রেখে, আমাদের অনেকেরই পছন্দ ছিল বৃষ্টির দিন খিচুড়ি রান্না হবে, মজা করে খাবো। সেই পছন্দটাকে ঘরে রেখে মসজিদে এসেছি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের জীবনের সর্বত্র একটাই টার্গেট, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। কারণ আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন পৃথিবীতে, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কেউ কেউ বলেছেন, ফেরেশতারাই তখন আল্লাহকে বলেছেন যে আল্লাহ দরকার কি? আল্লাহ যখন মানুষ সৃষ্টি করতে চেয়েছেন, বলেছেন না ফেরেশতারা দরকার কি, গিয়ে গ্যাঞ্জাম করবে। আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং আমি পাঠাবো। বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে একই রকম বলা হয়, দরকার কি, আসি তো বহু বছর। আমার ধারণা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ বলতেছেন আমি পাঠাবো ইনশাআল্লাহ। কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। আমরা সে প্রসঙ্গে একটু পরে আসব। আমি আমার সম্পর্কে, আপনাদের অনেকেই হয়তো আমাকে চিনেন, অনেকেই চিনেন না। আমি আমার পরিচয়টার কথা একটু বলি। আমার আব্বাকে আপনারা নিশ্চয়ই সবাই চিনতেন, এখানে বাচ্চারা যারা ছিল তারা বাদ দিয়ে। আমার আব্বা মুজিবুর রহমান, আমার সমস্ত শরিক লোকেরা, আত্মীয়রা এখানে আছেন। হ্যাঁ, কাভাটিয়ার মুজিবুর রহমান। আমার আব্বাকে আপনারা চিনতেন। আমার আব্বা এই সমস্ত এলাকাতে যাতায়াত করতেন। হ্যাঁ, এই এলাকায় যাতায়াত করতেন। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স পড়েছি। মসজিদটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, এত সুন্দর। এবং গ্রামের মসজিদে এসি, আমি মনে করতাম আমাদের গ্রামে মনে হয় এসি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মানুষ নিজের ঘরের চাইতে আল্লাহর ঘরটাকে সুন্দর করতে চায়। সুতরাং যে সমস্ত মানুষরা আল্লাহর ঘরকে সৌন্দর্য করতে চায়, তারা আল্লাহর দেওয়া জমিনটাকে সুন্দর করবে না? করা উচিত কি না? ইনশাআল্লাহ। আল্লাহর ঘরটাকে আপনারা যারা সুন্দর করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আল্লাহর জমিনটাকেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সুন্দর করার জন্য। জমিনটা সুন্দর করার জন্য পার্লামেন্ট ইজ ইম্পর্টেন্ট, সংসদ ভবনটা গুরুত্বপূর্ণ জমিনটা সুন্দর করার জন্য। যদি জমিনটা সুন্দর করতে হয় তাহলে যোগ্য নেতৃত্ব আমাদেরকে বাছাই করতে হবে। আমি আমার ব্যাপারে বলতেছিলাম যে আমি অনার্স পাশ করেছি, মাস্টার্স পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে আমি একই সাথে মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় দাখিল, আলিম, ফাজিল, কামিল এবং হাদিস বিভাগে কামিল পাশ করেছি। আমাদের হাদিস বিভাগে যারা পাশ করেন, যাদের রেজাল্ট একটু ভালো হয়, তাদেরকে মুমতাজুল মুহাদ্দিসিন বলা হয়। তো আমি হাদিস বিভাগের ছাত্র, ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে হাদিস বিভাগে পাশ করেছি। এরপরে আমার পড়াশোনার একটা পর্যায়ে আমি আমেরিকাতেও পড়েছি, কানাডাতেও পড়েছি। আমেরিকার একটা ইউনিভার্সিটি, ভার্জিনিয়ার ইস্টার্ন মেরিনার ইউনিভার্সিটি। রেস্টোরেটিভ জাস্টিস মানে এখনকার যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাগুলো আরও কীভাবে সৌন্দর্য করে তোলা যায়, এই বিচার ব্যবস্থার উপরে, রেস্টোরেটিভ জাস্টিসের উপরে আমি ওখানে পিজিটি ডিগ্রি অর্জন করেছি। এগুলো আসলে মূল পরিচয় না। আমার মূল পরিচয়টা হচ্ছে আমি এই গ্রামের ছেলে। আমার গ্রাম আর ওই গ্রামের মধ্যে পার্থক্য কী? আমার গ্রামের, আমার বজলু চাচা তো এখানেই, আমার গ্রামের এই যে মাস্টার সাহেব তো এখানে। সুতরাং এটা আমার গ্রাম, আমি এই গ্রামের ছেলে, এটা হচ্ছে আমার পরিচয়। আমি কারো ভাতিজা, কারো ভাই, কারো চাচা, কারো ভাই, কারো ছোট ভাই, এটাই আমার পরিচয়। এবং আমি এই পরিচয়টাকে পছন্দ করি। আমি এই পরিচয়টা পছন্দ করি এই জন্য যে আমি আমার গ্রামকে ভালোবাসি, আমি আমার মানিকগঞ্জকে ভালোবাসি। একটা ঘটনার কথা বলি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি জিয়া হলে থাকি। মানিকগঞ্জের একজন সাংবাদিক, আমি নাম বলবো না,
আমার নাম মনে আছে এখনও। আমি তখন সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে পড়ি। একটা রিপোর্ট করেছে বাংলাদেশের তৎকালীন সময়ের মানে এই প্রথম শ্রেণীর যে সকল পেপার আছে তাদের ভিতরে একটা পেপার রিপোর্ট করেছে যে মানিকগঞ্জে মেয়ের সংখ্যা বেশি, বিয়ে হয় না। কখনো কখনো এটাও লিখেছে, একদম কোট করে বলছি, সে লিখেছে যে মানিকগঞ্জে কখনো কখনো মেয়েদেরকে দিয়ে আয় ইনকাম করানো হয়। আপনি ভাবতে পারেন, আমি জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে 228 নম্বর রুমে বসা, আমাকে পাশের বেডের একটা আমার ক্লাসমেট ছিল, তার বাড়ি হচ্ছে কুড়িগ্রামে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজিতে পড়ে, সে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে। আমাকে বলে, জাহিদ কী খবর, তোদের মানিকগঞ্জে নাকি এই কারবার হয়? আমি বললাম মানে? বলছে এই যে পত্রিকা আসছে। পত্রিকাটা নেওয়ার সাথে সাথে সে তখন মানিকগঞ্জের ভেটারান সাংবাদিক ছিল, খুবই প্রতাপশালী সাংবাদিক ছিল। আমি মানিকগঞ্জ থেকে তার ফোন নাম্বার কালেক্ট করে ফেলছি, কে রিপোর্ট করছে তো বুঝতে পারতেছি এই পত্রিকার প্রতিনিধি মানিকগঞ্জের কে, তার ফোন নাম্বার কালেক্ট করছি। কালেক্ট করে আমি বললাম যে আপনি রিপোর্ট করছেন? বলতেছে যা সত্য তা তো লিখতে হবে। আমি বললাম কি সত্য? সত্য কোনটা? হোয়াট ইজ ট্রুথ? সত্য বলতে আপনি কি বুঝান? আপনি সত্য ডেফিনেশন জানেন? আপনি সত্য কথা লিখেছেন? যে মেয়েটার কথা লিখেছেন সেই মেয়েটা আপনার মেয়ে। আপনার মেয়ে যদি একটা ছেলের সাথে এখন বের হয়ে যায়, এটাও তো সত্য ঘটনা, লিখবেন পত্রিকায়? ওইটা তো লিখবেন না, এটা লিখলেন কেন? বলতেছেন সত্য কথা লিখছি। আমি প্রতিবাদ করার পরে সে চটকে উঠছে, চটকে ওঠার পরে সে বলতেছে যা সত্য তাই লিখছি। আমি বললাম ঠিক আছে, সত্য কথা। আপনার মেয়ে যদি বের হয়ে যায় কারোর সাথে, এটা সত্য ঘটনা না? পত্রিকা লিখবেন? এলাকার মানুষের প্রতি যদি ন্যূনতম কোনো সম্মানবোধ থাকে, মানিকগঞ্জের মানুষের প্রতি ন্যূনতম কোনো ভালোবাসা থাকে, এই রিপোর্টের রিজয়েন্ডার নিজে দিবেন আপনি, এর প্রতিবাদ আপনি নিজে আগামীকালকে পত্রিকা পাঠাবেন। তা নাহলে আপনার বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। পরবর্তীতে বেচারা ক্ষমা টমা চেয়ে। তো এই জন্য আমি বলতে চাই যে আমরা মানিকগঞ্জকে ভালোবাসি, মানিকগঞ্জের মানুষদেরকে আমি ভালোবাসি। এই কথাটা বলতে অত্যুক্তি হবে না। আমি যখন আমেরিকার ইউনিভার্সিটিতে ক্লাসে বসে পড়তাম, আমার একটা কোর্স ছিল বিল্ডিং কমিউনিটি, কিভাবে নতুন নতুন কমিউনিটি গড়ে তোলা যায়, কিভাবে নতুন নতুন সমাজ গড়ে তোলা যায়, কিভাবে সমাজের শান্তি প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সমাজের সমস্যাগুলোকে দূরীভূত করা যায়, কিভাবে সমাজের মানুষের জীবন মানের উন্নত করা যায়, এই সংক্রান্ত একজন কোর্স ছিল। সেই আমেরিকান একজন প্রফেসর আমাকে পড়াইতেন ক্লাসে। মাইন্ডেড, আমি যতক্ষণ ক্লাসে বসে থাকতাম আমার বডিটা থাকতো আমেরিকাতে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমার চিন্তা থাকতো হচ্ছে আমার গ্রাম, আমার মানিকগঞ্জ, আমার এলাকা। এই থিওরি, এই থট, এই চিন্তা আমি কিভাবে আমাদের এলাকাগুলোতে ইমপ্লিমেন্ট করতে পারি। সম্মানিত সুধীমণ্ডলী, এলাকার প্রতি মানুষের ভালোবাসাটা থাকা প্রত্যেকটা ইমানদার মানুষের জন্য কর্তব্য। হব্বুল ওয়াতান মিনাল ইমান, দেশকে ভালোবাসা হচ্ছে ইমানের অঙ্গ। আমি যদি ভালো মুমিন হই, আমি যদি ভালো মুত্তাকি মানুষ হই, আই মাস্ট লাভ মাই কান্ট্রি। আমি অবশ্যই আমার দেশকে আমাকে ভালোবাসতে হবে। আমাকে ভালোবাসতে হবে এলাকার মানুষের কৃষকদেরকে। এই কারণে ভালোবাসতে হবে যে এই কৃষকরাই হচ্ছে আমাদের জাতীয় বীর। আমি এটা নির্দ্বিধায় বলতে পারি। অনেক সুটেড বুটেড লোকেরা এটাকে যদি কেউ স্বীকৃতি নাও দেয়, তাদেরকে স্বীকৃতি এটা দিতে হবে। এই যে খাদ্য ভাণ্ডার, ঘোস্তা, মান্তা, পোটাইল, বালিরটাক পর্যন্ত, এখান থেকে যে বিরাট ভূমি যেখানে আমাদের ধান, পাট এবং শস্য উৎপাদিত হয়, এটা শহরের মানুষের, বাংলাদেশের মানুষের জন্য খাদ্য ভাণ্ডার না? এটা অন্যতম একটা খাদ্য ভাণ্ডার। এইখানকার এই যে বর্ষা আসছে, বর্ষার পরে এখানে প্রচুর মাছ পাওয়া যাবে। আমরা যারা ঢাকায় থাকি অথবা ঢাকায় যারা থাকেন, তারা এই বিলের একটা মাছ পাওয়ার জন্য মুখিয়ে থাকে। ফার্মের মাছ খেতে খেতে অস্থির অবস্থা। ফার্মের মাছ খেয়ে মানুষের জীবন বাঁচে না। একটা বিলের একটা মাছ পাওয়ার জন্য, এই মাছটা ধরে শহরের মানুষদেরকে কে সাপ্লাই করে? এই গ্রামের আমার বীরেরা। আমি আপনাদেরকে বলি যে গত যে কোভিড হইল না, করোনা হইল না? এই করোনার সময় তো সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই জজ, ব্যারিস্টার সব তো ঘরে ঢুকে গেছিল না? আমরা হাসপাতালে দেখেছি
হাসপাতালে আমরা বাবা ভর্তি হাসপাতালে 11 তলায়, ছেলে নিচতলা লিফটে খাবার দিয়ে ভাগছে, বাবার কাছে যায় না, কারণ কোভিডে ধরবে, করোনায় ধরবে। মা ভর্তি হাসপাতালে, দূরে কাউন্টারে খাবার দিয়ে চলে যায় যে এই খাবারটা পৌঁছায় দিয়ে। মারা গেছে লাশ, লাশ পর্যন্ত সন্তানরা নিতে আসে নাই, সরকারি ব্যবস্থাপনায় দাফনের ব্যবস্থা করতে হয়েছে। এই অবস্থাতে সবাই তো ঘরে ঢুকে গেছিল। তখন সারা পৃথিবী থেকে, বাংলাদেশ না শুধুমাত্র, সারা পৃথিবী ডিটাচ ছিল। কোনো ইম্পোর্ট এক্সপোর্ট করা যেত না, কোনো এলসি করা যেত না, কোনো বিদেশি জাহাজ আসতো না, কোনো সমুদ্র বন্দরগুলো সব বন্ধ, কোনো সমুদ্রে কোনো বিদেশি জাহাজ, খাদ্য নিয়ে কোনো জাহাজ আসতো না। ওই অবস্থায় আমাদের গ্রামের, এই মান্তা গ্রামের, ঘুস্তা গ্রামের কৃষকরা ঘরে ছিলেন না মাঠে গিয়েছেন? ঘরে ছিলেন? মাঠে গিয়েছেন না? মাঠে গিয়েছেন। কৃষি জমিতে আপনি ধান চাষ করেছেন, আপনি সরিষা চাষ করেছেন। আপনার এই ধান চাষ, আমার কৃষক ভাইরা, তারা যদি আমাদের মতো এই সমস্ত ভদ্রলোকরা যারা শহরে থাকে তাদের মতো যদি তালা দিয়ে ঘরের ভিতরে ঢুকে যেত, যদি ফসলে মাঠে যদি তারা না যাইতো, করোনায় মারা গেছে যত, না খায় মারা যেত তার সাথে ডাবল লোক। সুতরাং আমাদের এই কৃষক ভাইরা যারা আমাদের খাদ্য ভাণ্ডারগুলোকে দেখে শুনে রাখেন, যারা আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন আল্লাহর মেহেরবানিতে, তারা আমাদের জাতীয় বীর। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে যে সকল ফ্যাসিলিটি আমাদের কৃষক ভাইদের জন্য দেওয়ার কথা, এই ফ্যাসিলিটিগুলো দেওয়া হয় না। আমাদের জানা মতে সরকারের প্রকল্পের মধ্যে আছে সমবায় চাষ, এটা সরকারের প্রকল্পের মধ্যে আছে। সমবায় চাষ মানে হচ্ছে 60 বিঘা জমি একত্রিত করে সেখানে চাষবাস করবে। ওই চাষবাসের একটা সমিতি হবে, সেই সমিতির আন্ডারে চাষবাস হবে। এই 60 বিঘা জমির সমস্ত চাষবাসের যত বীজ আছে, সার আছে, সব কিছু দেওয়ার দায়িত্ব সরকারের, আর ফসল কাটিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার কৃষক ভাইয়ের। এটা সরকারি প্রকল্প। আপনারা দেখেছেন কোথাও জীবনে হয়েছে? হয়েছে? আমাদের এলাকাতে হয় না। এটা সরকারি প্রকল্প, সরকারের বাজেট আছে সেখানে। এই বাজেটগুলো কে খাইলো? সরকার তো দিছে। এই বাজেটগুলো কে খেয়েছে? আমাদের রাস্তার পাশে যে প্রদর্শনী প্লট হয় না, প্রদর্শনী প্লটে আপনাদের অভিজ্ঞতা কি জানি না, প্রদর্শনী প্লটের রুলস হচ্ছে যে এই প্লটটা 1 বিঘার একটা জমি তারা রাস্তার পারে ঠিক করবে, এবং 1 বিঘা জমির যত রকমের বীজ লাগে, সার লাগে, কীটনাশক লাগে, সব কিছু সরকার দিবে, আর ফসলটা কাটিয়ে নিয়ে আসবেন আপনি। এই যে আমার চাচাতো ডিপার্টমেন্টের লোক, ফসলটা কাটিয়ে নিয়ে আসবেন আপনি। কিন্তু প্রদর্শনী প্লটের সমস্ত দায়িত্ব সব জায়গাতে, কোথাও কোথাও হয়তো হয়েছে, কিন্তু সব জায়গাতে এইভাবে সরকারিভাবে গ্রহণ করা হয় না। কৃষকদের জন্য প্রণোদনা দেওয়ার কথা, কৃষকরা যখন ক্ষতিগ্রস্ত হবে সরকারিভাবে তাদেরকে খাদ্য দেওয়ার কথা, এগুলো সরকারি প্রকল্পের মধ্যে আছে। এই প্রকল্পগুলো কেন মানুষের দোরগোড়ায় পৌঁছাইল না? আমরা গত সময় দেখেছি কৃষকদেরকে প্রণোদনা দেওয়ার জন্য ডাইরেক্টলি নগদে, বিকাশে টাকা দেওয়া হতো, তাই না? দিছে, কিন্তু কয়জন পাইছে আমার ঠিক জানা নাই। নগদ বিকাশ হয়তো সরকার থেকে দিছে, কিন্তু বিকাশের বা নগদের এই পাশের অ্যাকাউন্টটা কৃষকের না, অন্য একজন মানুষের, যারা ফ্যাসিস্ট ছিল তাদের কারো একজনের অ্যাকাউন্ট, কৃষকের টাকা নিয়ে খেয়ে ফেলছে। আপনারা দুর্নীতি দেশের কোন পর্যায় পর্যন্ত পৌঁছেছে বলতে পারেন? আমার বাসার সামনে ময়লা, 3 দিন যাবৎ ময়লা নেয় না, ময়লা স্তূপ হয়ে আছে। জিজ্ঞেস করলাম ময়লা নেয় না কেন? বলছে ময়লা নেওয়া নিয়ে 2 গ্রুপের ভিতরে মারামারি হয়েছে, কে নিবে, তাই মারামারি করে একজন মেরেও ফেলছে। ময়লা খাওয়ার জন্য মারামারি। ফজলে নূর তাপস ঢাকা সিটি কর্পোরেশনের তথাকথিত মেয়র ছিল। আমরা হাসপাতালে যে সকল বর্জ্য ফেলে দেই, হাসপাতালের বর্জ্য ফেলার জন্য একটা রুলস আছে। হাসপাতালের বর্জ্য তো সাধারণ বর্জ্য না, জার্ম থাকে, এর ভিতরে অনেক ইনজেকশন থাকে। নামাজ কয়টায় হয়েছে? এর মধ্যে বর্জ্য থাকে, এর মধ্যে সুই থাকে, এর মধ্যে জার্ম থাকে, বিভিন্ন জিনিস থাকে।
এইটা ফেলার জন্য একটা সরকারি নিয়ম, একটা আন্তর্জাতিকভাবে একটা সেট রুল আছে। প্রিজম নামে একটা কোম্পানি এগুলো নেয়, নিয়ে তারা ডিসইনফেক্ট করে, এগুলো রোগ মুক্ত করে, তারপরে সেগুলি তারা এগুলো মানে রিসাইকেল করে তারপরে সেটা ইউজ করে। এটা সারা দুনিয়াব্যাপী এটাই প্র্যাকটিস। তাপস এমপি হওয়ার পরে আমাদের হাসপাতালে এসে বলল যে তার লোক পাঠিয়ে দিয়েছে যে ময়লা আর কেউ নিতে পারবেন, আমরা নিব। আমরা বললাম ভাই আপনি ময়লা নেবেন, আপনারা ময়লা ফেলবেন কোথায়? বলছে যে নিচে এনে ফেলাই দেবো, আপনার চিন্তা করার দরকারটা কি, যে নিচে এনে ফেলবো, নিব আমরা ময়লা। কি মুশকিল, এই ময়লাটা তো যে কোনো জায়গায় ফেলা যায় না, এটা তো রোগ জীবাণু সম্পন্ন ময়লা, এটা তো বাসার গুগোবর না, এটা ফেলাই দিলেন একটু দুর্গন্ধ হলে তারপরে পয়সা গেলে সার হয়ে গেল শেষ। কিন্তু ওটা তো জীবাণু, ওটা তো সব জায়গায় ফেলানো যাবে না। আমরা এদেরকে বললাম যে ভাই দেখেন এভাবে আপনারা নিয়েন না, দেশের ক্ষতি হবে। দেশের চিন্তা করার আপনার দরকারটা কি, আপনার ময়লা নেওয়া দরকার, নিব, আর কাউর আসতে পারবে না। আমরা কয়েকদিন পরে দেখি ময়লা কাউরে দিতে পারি না, হাসপাতাল বর্জ্য। এই হাসপাতালের বর্জ্য খাওয়ার জন্য দুর্নীতি তারা করেছে, হাসপাতালের ময়লা খাওয়ার জন্য প্রতিযোগিতা। সুতরাং দুর্নীতিটা এই পর্যায়ে চলে গিয়েছিল। আমরা বলতে চাই সম্মানিত সুধীমণ্ডলী, আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ পরিচালনা করার দায়িত্ব পায়, দুর্নীতি মুক্ত একটি প্রশাসন এবং সমাজ উপহার দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ যারা শাহাদাত বরণ করেছেন তাদের ব্যাপারে একটাই কথা আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দুইজন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময়ে তাদের বিরুদ্ধে পরবর্তীতে 1 টাকার দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই, 1 টাকাও না। বাট তাদেরকে ষড়যন্ত্র করে মারতে পেরেছে, অন্যায়ভাবে তাকে নিহত করতে পেরেছে, হত্যা করতে পেরেছে, কিন্তু তাদের ব্যাপারে 1 টাকার দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই। কারণ কি জানেন? একটা ছোট্ট ঘটনা বলি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি আমাকে একদিন তার অফিসে, জামাতের সেক্রেটারি, আমাকে বললেন যে আমার সাথে সফরে যাবা? আমি বলছি যাবো। তখন মন্ত্রী বলছে আমার সাথে সফরে গেলে রুটি আর গুঁড়া মাছ খাইতে পারবা তো? যদি এটা পারো তাহলে যাইতে পারো, নাহলে যাওয়ার দরকার নাই। আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বাসায় সকালবেলা কোনো মিটিং হইতো না 15-20 জনের, বিকজ এই 15-20 জনের খাবারের বাজেট তার কাছে ছিল না। আমি এই ঘটনাটা সারা জীবন বলে যাব। আমি তখন ছাত্র শিবিরের দায়িত্বে, মুজাহিদ সাহেবকে আমি তখন মন্ত্রী, মিন্টু রোডের বাসায় থাকে। আমি তাকে বললাম যে আমি সকালবেলা আপনার বাসায় আগামীকালকে সকালবেলা জরুরি মিটিং আছে, আমাদের শিবিরের সমস্ত সাবেক সভাপতিদেরকে নিয়ে মিটিং করতে হবে। উনি বললেন যে না, সকালে আমার বাসায় কোনো মিটিং নাই। আমি বললাম কেন? বলছে না, সকালে এত লোকের মিটিং করার সময় আমার বাসায় নাই। আমি পরবর্তীতে জিজ্ঞেস করলাম যে কী কারণ আমাকে বলেন। তো উনি আমাকে বললেন, উনি কিছু বললেন না, পর আরেকজনকে জিজ্ঞেস করার পরে তিনি আমাকে বললেন যে সকালবেলায় 15-20 জন লোক নিয়ে তার বাসায় যাবা, এই 15-20 জন লোককে নাস্তা করানোর পয়সা বাজেট তার মাসিক বাজেটের মধ্যে নাই। এমপি মন্ত্রী, যদি মিটিং জরুরি হয় নাস্তা নিয়ে যাও তাহলে রাজি হতে পারে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ফোন দিয়ে বললাম যে মুজাহিদ ভাই আমার কালকে সকালবেলা নাস্তা নিয়েই আমি আসবো। বলছে এত জরুরি? আমি বলছি হ্যাঁ এত জরুরি। বলছে ঠিক আছে তাহলে আসো। লিটারেলি মন্ত্রীর বাড়িতে গোশত, আগের দিন রাত্রেবেলা গোশত কিনে সকালবেলা খিচুড়ি রান্না করে সেই খিচুড়ি নিয়ে মন্ত্রী বাড়ি থেকে মিটিং করে আসছে। দিস ইজ অনেস্টি অব মিনিস্টার অব জামাত ইসলামী। আমি জেলখানা ছিলাম, আমাকে রাখা হয়েছিল হাই সিকিউরিটিতে। হাই সিকিউরিটি মানে জেলের ভিতরে আরেকটা জেল, কোনো যাতায়াত করার কোনো জায়গা নেই, বের হওয়া যায় না। জেলখানার ভিতরে অনেকে বের হতে পারে, সারা জেল হাঁটতে পারে, কিন্তু আমাদেরকে হাঁটতে দেয় নাই। আমাদেরকে আরেকটা জেলের ভিতরে, একটা জেলের ভিতরে রেখে দিচ্ছে। জেলখানার মধ্যে এরকম একটা খাতা আছে, এটাকে পিসির খাতা বলে। এই খাতার মধ্যে প্রত্যেকটা লোকের একটা করে পেজ আছে, একটা অ্যাকাউন্ট। এখানে টাকা দিলে জেলের যে সাধারণ খাবার তার চেয়ে একটু ভালো একটা খাবার কিনা খাওয়া যায়, এটা একটা অ্যাকাউন্ট আছে। যে এই খাতাটা যে মেনটেন করতো সেই ছেলেটা, ওই ছেলেটা আমার খাতাও মেনটেন করতো, ওই খাতা আমারও নাম ছিল, ওই একই খাতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের নামও ছিল। মুজাহিদ ভাই তখন হচ্ছেন যে ফাঁসির আসামি, ফাঁসির কাস্টে থাকেন, আর আমি থাকি হচ্ছে এই হাই সিকিউরিটিতে। আমি দেখলাম
যে ছেলেটা, আমি বললাম দেখি মুজাহিদ ভাইয়ের খাতায় উনি কী খায়, উনি লেখা আছে 4টা রুটি, ছোটো রুটি আছে না, 4টা রুটি। আমি বললাম যে 4টা রুটি কেন? তো বলছে যে স্যার তো রাতেও রুটি খায়, আর জেলখানায় রাত্রেবেলা রুটি তৈরি হয় না, এই জন্য স্যার এই জন্য সকালবেলায় 4টা নিয়ে রাখতেছে, 2টা সকালে খাবে, 2টা রাতে খাবে। একই খাতার মধ্যে আরও একজন রাজনৈতিক নেতার, আমি নাম বলছি না, আরও একজন রাজনৈতিক নেতারও একটা অ্যাকাউন্ট ছিল। সেই রাজনৈতিক নেতার, সেই পলিটিক্যাল পার্টির ওই লিডারের নামে 2টা অ্যাকাউন্ট ছিল খাতায়। একটা ছিল তার জন্য, আর সে জেলখানায় একটা বিড়াল পালতো, এত বড় বিড়াল, সে বিড়ালের নামে একটা অ্যাকাউন্ট ছিল। আমি দেখেছি বিড়ালের নামে রেগুলার মাছ গোশত, আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের নামে প্রতিদিন 2-4 রুটি। দিস ইজ দ্য ডিফারেন্স। আমরা যে বলি একটি নৈতিক সমাজ প্রতিষ্ঠা করব, আমরা যে বলি একটা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব, তার উদাহরণ আমরা এস্টাবলিশ করতে পেরেছি। ইটস নট স্টেটমেন্ট অনলি, এটা শুধু মুখের কথা নয়, আমরা এটা বাস্তবে প্রমাণ করেছি। আপনার কত উদাহরণ বলবো। আমি ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, আমি গেছি যশোরে যাওয়ার পরে যশোরের আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। যশোরে তখন এমপি মুহাদ্দিস আবু সাইদ, জামাতের এমপি সাহেব দেখি মোটরসাইকেলে ঘোরা কোনো এমপি দেখছেন আপনারা? দেখছেন? হুন্ডায় ঘোরা কোনো এমপি দেখার সুযোগ হয়েছে আমাদের? সুযোগ হয় না। মোটরসাইকেলে চলে, ওনার গাড়ি আছে। আমি বললাম যে মুহাদ্দিস ভাই, আপনার আবু সাইদ ভাই, আপনার গাড়িটা আমাদেরকে দেন, আমার গাড়িটা নষ্ট হয়েছে, আমি এখান থেকে সাতক্ষীরা যাব, খুলনা যাব, এরপর ঢাকা বিভিন্ন প্রোগ্রাম করে যাব। উনি বললেন আমার গাড়ি চালানোর তেল তো নাই, তেলের পয়সা নেই, এই জন্য গাড়ি বাড়িতে রেখে দিচ্ছি, যদি তেলের পয়সা দিতে পারো তাহলে নিয়ে যাবো। এটা হচ্ছে এমপি। মাওলানা রিয়াসত আলী জামাতের এমপি ছিলেন সাতক্ষীরায়। দুদক দুর্নীতি দমন কমিশনে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, দুর্নীতির মামলা। উনি বহু কোটি টাকার মালিক, এই সে আত্মসাৎ করছে, মামলা হয়েছে। সেই মামলার তদন্ত করতে গিয়েছে তার বাড়িতে ঢাকা থেকে দুদকের কর্মকর্তারা গিয়ে এলাকার লোকদেরকে জিজ্ঞেস করছে যে মাওলানা রিয়াসত আলীর বাড়ি কোনটা। বলছে ওই যে ওইটা বাড়ি। তো বলছে উনি বাড়িতে আছে? বলছে থাকতে পারে, গিয়ে দেখেন। তো গিয়ে দেখা গেল যে উনি একটা মানে উঠানে বসে, ওই যে আমরা বাতাস আসি না, বাঁশের বাতাস আসি না, এরকম গেঞ্জি একটা গায়ে দিয়ে, গামছা একটা মানে পিঠের মধ্যে ফালায়, এরকম রোদের মধ্যে বসে বসে বাতাস আসতেছে একটা বুড়া একটা লোক। তো ঢাকা থেকে অফিসাররা গেছে, তাদের তো হাম্বি তাম্বি আলাদা। তারা বলছে এই চাচা এদিকে আসেন, রিয়াসত আলী সাহেব কই? এটা নাকি ওনার বাড়ি। গেছে তো দুর্নীতির করার জন্য, ইনভেস্টিগেশনের জন্য। এই চাচা বলেন রিয়াসত আলী বাড়ি কই? বাড়িতে আছে, ডাকেন, ঢাকা থেকে আসছি আমরা। তো উনি এরকম গামছা দিয়ে যারা মারা দিয়া কয় যে বাবারা আমি রিয়াসত আলী, কও দেখি কী জন্য আছে? হ্যাঁ আপনি রিয়াসত আলী, আপনি এমপি? বলছে হ্যাঁ আমি, মানুষের ভোট দিয়ে বানাইছে আমার, কী করবো, আমি এমপি। বলছে আপনি এমপি? সত্যি আপনি রিয়াসত আলী? আমাদের আর কোনো তদন্ত করার দরকার নেই, চলে গেছে, তদন্ত শেষ। দিস ইজ দি মেম্বার অফ পার্লামেন্ট অফ জামাত ইসলামী। সো আপনাদেরকে আমরা বলতে চাই, আমাদের জামাতের আমির বলেছেন যে আমাদের পার্লামেন্টের মেম্বাররা কেউ যদি নির্বাচিত হন তাহলে তিনি সরকারি কোনো প্লট নেবেন না। এই যে এখন গতকালকেই প্রসিকিউশনে তাদের নামে কয়েকজনের নামে মামলা হয়েছে না, সরকারি প্লট নেওয়ার নামে। জামাতের আমির বলেছেন যে কোনো প্লট জামাতের কোনো এমপিরা নেবে না, 1। 2 নাম্বার হচ্ছে যে জামাতের এমপিরা কোনো ট্যাক্সবিহীন গাড়িতে চলবে না। ট্যাক্সবিহীন গাড়ি তো আমরা গ্রামের লোকেরা বুঝি না। মানে একটা গাড়ি কিনতে যদি লাগে, যেমন ধরেন একটা গাড়ি কিনতে যদি লাগে 20 লাখ টাকা, এই গাড়ির ট্যাক্সই হলো 10 লাখ টাকা, আর গাড়ির দাম হলো 10 লাখ টাকা। এমপি হইলে এরকম একটা নিয়ম আছে, একটা পাজেরো জিপ কেনা যায়, যে পাজেরো জিপটার দাম অনেক টাকা, কোটি টাকা। এখন তো পাজেরো জিপের দাম অনেক কোটি, মানে 1.5 কোটি টাকা এরকম হবে আর কি। এইটা অর্ধেক টাকায় কেনা যাবে সরকারের নিয়ম মাইনে, এটা কোনো দুর্নীতি না।
কিন্তু জামাতের আমির বলেছেন এই ট্যাক্সবিহীন কোনো গাড়ি জামাতের এমপিরা গ্রহণ করবে না। এবং 3 নাম্বার তিনি বলেছেন জামাতের এমপিরা যদি কোনো প্রজেক্টের কাজ পান, কাজ শেষে তারা নিজ হাতে কোনো টাকা লেনদেন করবেন না এবং কাজ শেষে এলাকার মানুষদেরকে সেটা বুঝাই দিতে বাধ্য থাকবে। এই ধরনের ট্রান্সপারেন্সি, এই ধরনের স্বচ্ছতা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এটা আমরা নিশ্চিত করতে চাই আমাদের এই সমাজের জন্য, আমাদের এই এলাকার মানুষের জন্য। আমি শুধু একটা কথা বলতে চাই যে এই খাদ্য ভাণ্ডারে আমাদের 2টা ফসল হয় ন্যাচারালি, 3টা ফসল তো আবার সবসময় হয় না, তাই না? 3টা ফসল হওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা উচিত। আমাদের এখান থেকে যাতায়াতের জন্য আমাদের আজকে আসতে হচ্ছে সেই বালিরটা ঘুরে। আমাদের যদি লেমবাড়ি পোর্টাল শুধু একটা ব্রিজ হয় কেমন হবে? এই শুধু একটা ব্রিজ হওয়া উচিত। আমি ইংল্যান্ডের টেমস রিভার দেখে এসেছি, টেমস নদী ইংল্যান্ডের ভিতর দিয়ে, তার ভিতর দিয়ে নিচ দিয়া, নদীর উপর দিয়া নিচ দিয়া সমস্ত রাস্তা। আমাদের নিচ দিয়ে তো শুধুমাত্র সেই একটা রাস্তা হচ্ছে চট্টগ্রামে, নদীর নিচ দিয়ে কোথাও রাস্তা নাই। অথচ টেমস রিভারের উপরে অনেক ব্রিজ। আমাদের কালীগঙ্গার উপরে কয়টা ব্রিজ? সুতরাং কালীগঙ্গার উপরে এই বরাবর একটা ব্রিজ যদি হয়, এই এলাকার মানুষেরা, আমাদের কৃষক ভাইরা তাদের উৎপাদিত ফসলগুলো খুব দ্রুত ঢাকায় পৌঁছাতে পারবে এবং সঠিক দামে তারা বিক্রি করতে পারবে। জীবনমান উন্নত হবে এবং সাধারণ মানুষের, এলাকার ছেলেরা পড়াশোনাও করতে পারবে ঢাকাতে গিয়ে। আমার বজলু চাচারা যখন গিয়ে মানিকগঞ্জে পড়াশোনা করছেন, সেই সময়ের যোগাযোগ ব্যবস্থা এখনকার যোগাযোগ ব্যবস্থা একটু বেটার, কিন্তু গ্রামের একটা ছেলে তো এটা ভাবতে পারে না যে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা ঢাকা পৌঁছবো, এটা চিন্তা করতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা বলতে চাচ্ছি যে এই রাস্তাঘাটগুলোর কথা বলেন, এই ব্রিজ কালভার্টগুলোর কথা বলেন, এগুলো তখনই করা সম্ভব হবে যখন একনেক থেকে পাশ করা বাজেটের 100% পাবলিকের কাছে এসে পৌঁছবে। এই বাজেটগুলোর অর্ধেক যদি পকেটে ঢোকে, অর্ধেক যদি এই রাস্তায় আসে, জীবনেও কোনো দিন এই রাস্তা হবে না। আমরা এই গল্প শুনি যে প্রত্যেক বছর এসে এক জায়গায় গাছ লাগায়, এর গল্প শোনেন না আপনারা? মানে এই 30 বছর তবে একই জায়গায় গাছ লাগাইতেছে, আগের জন যা লাগাইছে ওই মরে গেছে, আবার লাগান। এইভাবে গাছ লাগাইতে থাকলে জীবনে কখনো গাছ হবে না। এবং পুকুরের বাজেট আসে, পুকুর খনন করার, পুকুরের বাজেট আসে পুকুর ভরাট করার। খনন করা এবং ভরাট করা সব খাতায়, মাঠে কিছু নাই, হয় না? সুতরাং আমরা বলতে চাই যে আমাদের দেশটা সোনার দেশ, আমাদের দেশের সম্ভাবনা অপার। আমাদের যে সকল যুবক ভাইরা আমাদের বিদেশে গিয়ে যারা কাজকর্ম করেন, ওই সকল দেশে স্বর্ণ উৎপাদন করেন তারা। মালয়েশিয়াতে হাজার হাজার কর্মী আমাদের দেশের ভাইরা সেখানে গিয়ে কাজ করেন, সৌদি আরবে হাজার হাজার কর্মী আমাদের দেশের ভাইরা গিয়ে কাজ করেন। সেসব দেশ আমাদের ভাইদের কাজে ওই সকল দেশ উন্নত হচ্ছে, কেন আমার দেশটা হবে না? কেন আমার দেশটা হবে না? আমরা একাগ্রতার সাথে, নৈতিকতার সাথে, দেশপ্রেমের সাথে দেশটা গঠন করতে চাই। আমরা এই কাজে আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করুন এবং দেশটাকে, এদেশের মানুষকে শান্তিতে স্বস্তিতে বসবাস করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।